টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি খুব এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আমরা কখনোই আমাদের মনের মধ্যে আনি না যে এটা করলে বা এই কাজটি করলে আমরা কোনো অপরাধের সাক্ষী হয়ে থাকবো বা অপরাধী হয়ে থাকতে পারি। এরকম একটি বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ ক্রিমিনাল কেস নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। অন্যরকম একটু আলোচনা আজকে আমরা করতে যাই যে সামান্য তর্ক, একজনের সাথে হয়তো সামান্য তর্ক করেছি, সেই তর্ক থেকে গ্রেপ্তার কিভাবে একটি ছোটোখাটো ঘটনা ক্রিমিনাল মামলায় রূপ নিতে পারে, আজকে এটি আমাদের আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা এমন অনেক কিছুই জানবো যেগুলো আমরা কখনই মনে করিনি, গুরুত্বই দেয়নি, অথচ সেটি এদেশের আইনে কত বড় অপরাধ হয়ে যেতে পারে, হাত কড়া পড়তে পারে তার কারণে, সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করতে চাই। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট, ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে এই স্টুডিওতে এসেছেন, এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমি বারবারই বলার চেষ্টা করেছি, এবং আপনার কাছে আজকে একটু অন্য একরকম বিষয়। আমরা সবসময় আমরা জানি যে আপনি একজন ইমিগ্রেশন লয়ার, কিন্তু আজকে আমরা একজন ক্রিমিনাল লয়ার হিসেবে আপনাকে দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে, কারণ আমরা চলতে ফিরতে অনেক সময় যাই, হয়তো বাসে, ট্রামে বা সাবওয়েতে চলছি, হয়তো একজন একটু পায়ে একটু পাড়া দিলাম বা একটু গায়ে হাত লাগলো বা একটু তর্কাতর্কি করলাম, এটা যে এখানে অফেন্স হতে পারে এবং সেটার ক্রিমিনাল মামলায় যে হাতকড়ি পড়তে পারি, গ্রেপ্তার হতে পারি, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। সে কারণে আজকে এই বিষয়গুলো নিয়ে, ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনার কাছে জানতে চাইব যে অনেক সময় একটি সাধারণ তর্ক, খুবই নমিনাল একটা বিষয়, খুব সাধারণ থেকেও সাধারণ একটি তর্ক, কিংবা পারিবারিক ঝগড়া, কিংবা প্রতিবেশীর সাথে কিছু নিয়ে কথা কাটাকাটি হতে পারে, হঠাৎ করেই পুলিশ কেসে পরিণত হয়। আইনগতভাবে সেই লাইনটা কোথায় যেখান থেকে একটি ঘটনা ক্রিমিনাল অফেন্স হিসেবে বিবেচিত হতে পারে? অ্যাটর্নি মীর মিজান। ধন্যবাদ। আজকে সকাল দিয়ে শুরু করি। সকালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আগে আসলাম অফিসে, তো বাসে ঘুমিয়ে পড়েছিলাম, এক স্টপ পরে গিয়ে থামলাম, পরে আবার একটু হেঁটে ভালোই হলো, হাঁটা হয়ে গেল। তো যাই হোক, তো আসলাম, দুইজন প্রফেশনাল ব্যক্তি এসে উপস্থিত, মানে আগেই জানতাম একজন আসবে, কিন্তু সাথে আরেকজনকে নিয়ে আসলো, যাতে, কারণ উনি আমাকে আগে থেকে চিনে, যাতে করে এরকম ব্যাপারটা তাদের কাছে এত সিরিয়াস হয়ে গেছে যে যে কোনোভাবে বিভিন্ন কানেকশন দেখাচ্ছে যে আমার স্ত্রী অমুক, আপনার স্ত্রীর সাথে পরিচয় থেকে শুরু করে যত ধরনের হয়, এবং তাই হয়েছে। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক ঘটনার ব্যাপার আর কি। তো এভাবে করে খুব আতঙ্কিত যে জিনিসটা হয়েছে, মান সম্মানের ব্যাপার, উনি একটা বিপদে পড়ে গেছেন। এবং এটা খুব ছোটোখাটো ব্যাপার থেকে, হ্যাঁ, এবং আপাত দৃষ্টিতে ব্যাপারটা ব্যাখ্যা করলে, যেহেতু কেসটা অনগোয়িং, আমি অত যেতে চাচ্ছি না, কোন প্রফেশনে সেটাও গেলাম না, কিন্তু খুব ভালো অবস্থার একজন মানুষ একটা বিপদে পড়ে গেছেন, এবং সেটা জাস্ট তর্ক থেকে শুরু আর কি। হ্যাঁ, তারপরে আমি আর নাম বললাম না, কোনো এক টিভি স্টেশনেরই একজন সদস্য এরকমের সমস্যায় পড়েছিলেন, সেখানেও আমি কাজ করেছি। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের কমিউনিটিতে যেহেতু ম্যাক্সিমাম মানুষ সাধারণত ভদ্রলোক মানুষ, ভদ্রমহিলা, ভদ্রলোক, ভালো মানুষ, শুধুমাত্র তাদের ওই ইমিগ্রেশনের কিছু সিচুয়েশন আছে, ভাই বোনকে অ্যাপ্লাই করবে, বোন ভাই, এই ধরনের। তো সেই জন্য কোনো অ্যাটর্নি এই জাতীয় কাজ করলে টিপিক্যালি ধরে না, ওনাদের নাম হয়ে গেছে যে এই ইমিগ্রেশন অ্যাটর্নি, এই বলে কিছু নাই।
অ্যাটর্নি ইজ অ্যান অ্যাটর্নি, এখন উনি কোন লাইনে প্র্যাকটিস করেন। আর নিউ ইয়র্কে প্র্যাকটিস করলে ইমিগ্রেশন একটা সাবজেক্ট থাকতেই হয়। তো যেমন আমি আর কিন্তু এখানে মেইন ব্যাপারটা হচ্ছে ইমিগ্রেশনটা করলে আপনি মানে পুরো 50টা স্টেটেই পোর্টোরিকো সহ ডিসি সহ সব জায়গায় আপনি প্র্যাকটিস করতে পারছেন, যার ফলে আমি 50টা শহরে আমার ফিজিক্যালি যাওয়ার সুযোগ হয়েছে গেল। কিন্তু যদি আপনার স্টেট কেস হয় তাহলে শুধুমাত্র যেই স্টেটে আপনি কি করা কি যেন বলে আপনি লাইসেন্স প্রাপ্ত সেখানে করতে। তো আমি নিউ ইয়র্ক আর নিউ জার্সির, হ্যাঁ, আজকে একটু আগে বৈশাখীতে, কারণ এইখানে প্রোগ্রাম করতে আসা একটা ঈদ ঈদ ভাব লাগে, হ্যাঁ, আমি চলে আসলাম। পরে আমার গিন্নি নিউ ইয়র্ক থেকে এসে আমাকে নিয়ে যায়, হ্যাঁ, কিন্তু সে আজকে আগেই চলে আসছে। তা আমরা গিয়ে বৈশাখীতে একটু বসলাম, বিভিন্ন কিছু খেলাম। তো সেইখানেও আমি একটা কেস পেয়ে গেলাম, তাও আবার নিউ ইয়র্কে বসে নিউ জার্সির কেস, হ্যাঁ, সেটাও আবার কি ল্যান্ডলর্ড টেনেন্ট। তো ফলে বা নিউ ইয়র্কের নিউ জার্সির এই মুহূর্তেও একটা রিয়েল এস্টেট কেস করছি। তো এরকম ফ্যামিলি ল, ডিভোর্স, এই ধরনের বিভিন্ন কিছু। সুতরাং আমাদেরকে বিভিন্ন ধরনের কিছুই করতে হয় এবং করি, হ্যাঁ। বা ধরেন একজনে একটা জিনিস বিক্রয় করবে, একটা দোকান বিক্রি করবে 99 সেন্সের দোকান, এইটা যা আর সেই বিগ মার্জার সেই একই জিনিস, মানে বড় বড় কোম্পানি যেটা বলেন ওইটাকেই সুন্দর করে কর্পোরেট ল বলে। কিন্তু ছোট যে দুইটা বিজনেস একজন একজনকে কিনতেছে বা মানে মার্জার হচ্ছে, একসাথে মিলে যাচ্ছে, ওই সেম জিনিস, হ্যাঁ, কিন্তু ওই ছোট দোকান বলে তারা অত ওই সম্মানটা পায় না আর কি। যাই হোক, তো যাই হোক, ওই ধরনের কোনো ব্যাপার নেই। ইমিগ্রেশন অ্যাটর্নি উনি যেই ধরনের বিজনেস করেন, যেমন আমি একজনকে রিকোয়েস্ট করতেছি অমুক তারিখে আমার একটা কেস তাকে টেক কেয়ার করার জন্য, কারণ আমার ওই সময় একটা কোর্ট কেস পড়ে গেছে, সে করবে না। আমি ইমিগ্রেশন লোক কোনোদিন করি না, আমি যতই বলি আমি তোমাকে সব শিখাই দিব, হ্যাঁ, সে অন্য কিছু করে। তো ফলে ভয় পায়। তা এখন ভয় পেলে তার কমিউনিটির তো কাজ করা যাবে না। একজনে হয়তো আমার ইমিগ্রেশন কেস করে গেছে, তার ছেলে এখন জোরে গাড়ি চালাতে গিয়ে বিপদে পড়ছে, কি একটু এজি গিলে কি খেয়েছে, যার ফলে ওইখানে প্রবলেমে পড়েছে, কি তারপর জামাই বউয়ের মধ্যে একটু সমস্যা হয়েছে। তো এই যে ব্যাপার, এগুলো যদি না করি তখন একটা মন খারাপের একটা ব্যবস্থা আছে। অ্যাটর্নির কাছে মানে আমাদের সারা জীবন ধরে এরকম কাজ করিয়েছি, একটু গেলাম হেল্প করলো না, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো ফলে আমাদেরকে কিছু বেসিক ব্যাপার আছে, এগুলো করতেই হয়, হ্যাঁ। তো যাই হোক, তো তেমনি একটা বিষয় হচ্ছে ক্রিমিনাল ল। আমি গত সপ্তাহে বোধহয় অন্য মানে এই জাতীয়ই, কিন্তু ওইটা ফ্যামিলি কোর্টে যে ধরনের ইস্যুগুলো হয় করা যায় সেটা নিয়ে আলাপ করেছিলাম। তো আজকে আপনি যেটা বললেন যে হ্যাঁ, এবং ওইখানে উনি যে বিপদে পড়েছে ওইখানে পোস্ট করা আছে যে এখানে ভিডিও করা যাবে না, তারপরেও কোনো একজন মানুষ, পুরুষ না মহিলা বললাম না, উনি এখানে ভিডিও করছে, আর সিম্পল ভিডিও না, ওই যে ঝগড়াঝাটি করে এগুলো করতেছে। তো উনি ফোনটা নিয়েছেন। এই যে গ্র্যাবিং দ্য ফোন ডিউরিং এ ডিসপিউট অর আর্গুমেন্ট, ক্লাসিক কেস অফ লাইক এ ক্রিমিনাল কেস। আপনি জ্যাকসন হাইটসে গেলে শুনেন, বা বিভিন্ন সময় যখন মন্ত্রী মিনিস্টাররা আসে তখন কোনো দুই মানে গ্রুপের মধ্যে একটা বিশাল ঘটনা ঘটে, সেই জাতিসংঘ পর্যন্ত চলে যায়, হ্যাঁ। তো এই যে আর্গুমেন্ট, জাস্ট আর্গুমেন্ট করলেন, কি একটা টেক্সট করলেন, কি একটা ফেসবুকে পোস্টিং দিলেন ওদের বিরুদ্ধে, হ্যাঁ, মানে এই যে বললাম যেমন সেলফোনটা ফেলে দিলেন, ভেঙে ফেললেন, হ্যাঁ, তারপরে ফোনে একটা খারাপ কথা বললেন। তো এই যে এই ধরনের সিম্পল জিনিস, এমনকি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, হ্যাঁ, তো এগুলা আপনার সোজা কথা যে গিয়ে ক্রিমিনাল কেসে হয়ে যায় এবং এটার জন্য অ্যারেস্ট হয় এবং চার্জ হয়ে যায় অ্যাসল্ট, যেটা ফেলোনি কেস, সেটার বিভিন্ন ধারা আছে। আমি শুধু বলবো টু স্টার্ট উইথ, আপনি আরও নিশ্চয়ই আপনার কাছে প্রশ্ন আছে, যে আপনি ঠিকই বলেছেন, জাস্ট একটা আর্গুমেন্টের কারণে ইমোশনাল হয়ে গেলেন আপনি, হ্যাঁ, এটার কারণে আপনি এটা ক্রিমিনাল কেস, এটার জন্য আপনি অ্যারেস্টেড হবেন, হ্যাঁ, এবং আপনি বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন। আমার একটা ক্লায়েন্ট সেই প্রথম ইমিগ্রেন্ট হয়ে এসে ওনারা ওই চায়নাটাউনের চাইনিজ ওই বিক্রি করতেছে, ওই যে ফুটপাথে নিয়ে বসছে, তো তার ঠিক পাশে সে আরেক মহিলা বসছে। তো এখন ওই সে কী করলো, তাকে বলতেছে যে একটু দূরে বসো, সে করবে না। এই আর্গুমেন্ট থেকে মহিলাই তাকে একটা চড় দিয়েছে ওই ভদ্রলোককে। তো খুবই দুঃখজনক, মানে কাকতালীয়ভাবে
ওই যাকে চর দিয়েছে তার ওয়াইফ আবার ওই সময় লাঞ্চে বেরিয়েছে ওইটা আবার দেখছে তার স্বামীকে চর দিল, সেও গিয়া মানে একটা কিরকম একটা ছোটোখাটো ব্যাপার হইলো, এটা অ্যারেস্ট হয়ে গেল। সেই কত বছর পরে সে যখন হংকং থেকে ফিরতেছে, হ্যাঁ, সে অ্যারেস্ট হয়ে গেল, কারণ তার সেই সময় যে এটা ছিল, হ্যাঁ, এটা ডিপোর্টেবল অফেন্স, এতদিন ধরে নাই, ভালো কথা, এখন ধরেছে। তার এটা আবার ক্যান্সেলেশন অফ রিমুভাল, গ্রিন কার্ড হোল্ডারদেরও বের করে দেওয়া যায়, এটা আপনি জানেন এবং এটা আলাপ করেছি। সেই রকম একটা সিচুয়েশনে চলে গেল, সেই একটা ছোট্ট দুজনের মধ্যে একটা বিবাদে, কে পাশে বসবে, কে একটু দূরে গিয়ে বসবে ওইখান থেকে। তো এই রকমের অনেক ছোট ছোট ঘটনা, হ্যাঁ, এটা হয়তো মনে হয়, ইভেন মনে হয় এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, মানে আমাদের মধ্যে তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, যেটা আমাদের আমেরিকাতে আমরা যেটা দেখি যে অনেক সময় যেভাবে আমরা বলি যে আই ডিডন্ট টাচ এনিওয়ান, আই জাস্ট আর গুড, তাই না? তো অনেকে এমনটা ভাবেন, কিন্তু শুধুমাত্র কথার মাধ্যমে কি একজন মানুষ গ্রেপ্তার হতেন পারেন, বা পারলে কোন পরিস্থিতিতে এই ধরনের, যেটা আপনি বললেন? আপনি থ্রেট করেছেন, সে থ্রেটেন্ড ফিল করেছে, এই যে ব্যাপারগুলো মেনাসিং এর ব্যাপার আছে, হ্যাঁ। তো এই যে জিনিস, শারীরিক টাচ ছাড়াও আপনি এমনভাবে কথা বলতে পারেন, এমনভাবে তাকে ফলো করতে পারেন, এমনভাবে তাকে ফোন করতে পারেন, এমনভাবে কোনো ফেসবুক পোস্টিং দিতে পারেন, এমন টেক্সট করতে পারেন, যার জন্য আপনি অ্যারেস্টেড হতে পারেন না, হবেন। তো এক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে ডোমেস্টিক আর্গুমেন্টের ক্ষেত্রেও বা ভায়োলেন্সের ক্ষেত্রেই হোক, যেখানে হোক, স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে, ঝগড়ার ক্ষেত্রে যদি আমরা দেখি যে দেখা যায় হুট করে একজন 911-এ ফোন করে দিয়েছে, তাই না? বা এই ফোন করার পর বিষয়টি কি তখন পরিবারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, পুলিশ এসে তখন কোন বিষয়গুলো দেখে সিদ্ধান্ত নেয়? একটা কথা বুঝতে হবে, মানে যে ভিকটিম এখানে, সে আসলে বা না আসলে যে ভিকটিম, কেসটা তার সাথে আপনার না, কেসটা স্টেট ভার্সেস আপনি, আপনার উপর এগুলো ডিপেন্ড করে না। যখন 911 কলটা হয়ে গেল, তখন ডোমেস্টিক ভায়োলেন্সের ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যান্ডেটরি অ্যারেস্ট আছে, যার জন্য অ্যাটলিস্ট সাউথ এশিয়ান বিভিন্ন ফিমেল গ্রুপ তারা লবিং করছে এই জিনিসটা উঠাইয়া দেওয়ার জন্য। বিকজ এই যে ম্যান্ডেটরি অ্যারেস্ট হয়ে গেল, তারপরে মোটামুটি যখন একজনে বেরিয়ে আসলো, তারপরে মোটামুটি ডিভোর্স প্রসিডিং শুরু হয়ে যায়। তাহলে এসব ক্ষেত্রে পুলিশ ইনভেস্টিগেশন পয়েন্টস যেগুলো, সেগুলো কোন পয়েন্টসগুলো তারা দেখে সাধারণত? সিম্পল এলিগেশন থেকে অ্যারেস্ট হয়ে যাবে, মানে ভিজিবল ইনজুরিজ না, নট নেসেসারি, মানে আছে, দেখা যাচ্ছে না, ডাজন্ট ম্যাটার, তার যে এলিগেশনটা হচ্ছে, একটা চর দিয়েছে, দ্যাটস এনাফ। মানে ব্যাপারটা হচ্ছে পাবলিক পলিসিটা এখানে এইভাবে কাজ করে, এই যে তাকে ছেড়ে চলে যাবে, মানে পুলিশ আসলো চলে গেল, তারপরে যে আরো বড় একটা দুর্ঘটনা ঘটবে না, তখন কি হবে? এবং যদি হয়, তাহলে স্ট্যান্ডার্ডটা হচ্ছে দ্য পুলিশ নিউ অর শুড হ্যাভ নোন। আচ্ছা, মানে তখন আসবে রাষ্ট্র, মানে পুলিশ তো রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে, যে গভর্নমেন্ট, দ্য পিপল, দ্য স্টেট নিউ অর শুড হ্যাভ নোন। তখন এটা শুধু ক্রিমিনাল কেসে তারা বিপদে পড়বে না, তারা রাষ্ট্র কত বড় একটা ফিনান্সিয়াল সিচুয়েশনে পড়বে। সিভিল কেস হবে, এই টাকাটা কে দিবে? ট্যাক্স পেয়ার দিবে, ফলে তাদের প্রতি পুলিশের একটা দায়িত্ব আছে। তো তার মানে সেক্ষেত্রে পুলিশ ভিজিবল ইনজুরিজ হতে পারে, ডমিনেন্ট অ্যাগ্রেসর হতে পারে, লিভিং সিচুয়েশন, ঘরে শিশু বা অরক্ষিত অবস্থায় আছে কিনা, সেগুলো দেখে ম্যান্ডেটরি অ্যারেস্ট সেক্ষেত্রে থাকে। এবং এরকম একটি 911-এ কল করার মামলা তখন আর ব্যক্তিগত থাকে না, বিষয়টা তখন হয়ে যাচ্ছে দি পিপল অ্যান্ড দি অ্যাকিউজড, তাই তো? এই যে আমি এরকম প্রচুর কেস পাই, তারাই এসে এখন কান্নাকাটি করে, তাকে বের করো, নিয়ে গেলাম, ছাড়াইলাম, এসে বললাম, এই বউ পিটাইলে কি পুলিশ কল করতে হয়? হ্যাঁ, আমাকে দেখেন না, তখন এইভাবে করে বুঝাই। আচ্ছা আচ্ছা, বুঝেন না কেন? জুনিয়র মানে বহুজনই বহু বিপদ আছে, আচ্ছা, বউর বিরুদ্ধে 911 কল করছে, কেমনটা লাগে? আচ্ছা, আপনি একটু আগে বলেছিলেন সোশ্যাল মিডিয়ার কথা বলেছিলেন, তো সেক্ষেত্রে আপনাকে এই সোশ্যাল মিডিয়া নিয়ে একটি প্রশ্ন করতে চাই যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই রাগারাগি হলো বা যে কোনো একটা ঘটনা ঘটলো, রাগের মাথায় হোক বা যে কোনো কারণেই হোক, একটা পোস্ট দিয়ে বসে বা ভয়েস মেসেজ দিয়ে বসে, টেক্সট কিংবা হুমকি সূচক ইমোজি ইউজ করে, ইমোজি কথা আমরা বলছি। তো এসব কি কখনো ক্রিমিনাল চার্জের পরিণত হতে পারে? এগুলো কিভাবে? আপনার ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, আপনি বলতে পারেন যে প্রথম কথা হচ্ছে অ্যারেস্ট
অনেক মানে অ্যারেস্ট হয় মানে কনভিকশন না, আচ্ছা। এটা আপনার মনে রাখতে হবে। হ্যাঁ। অ্যারেস্ট অনেক সময় ওই যে বললাম শান্তি রক্ষার সব- ক্ষেত্র হয়, হ্যাঁ, মানে অ্যাটলিস্ট লেট দেম টেক দেম অ্যাপার্ট। সিরিয়াস কিছু হোক আপনার যাতে না ওটা হয়। যদি মানে পুলিশ তো অহরহ কেসে হারে বা লোয়ার হয়, এই হয় সেই হয়, বিভিন্ন কিছু হয়, হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে অ্যাটলিস্ট ওই সময়ে এই যে কুলিং অফ পিরিয়ডটা যে সৃষ্টি হয়, যেমন এই যে কথা বললাম ওইখানে 2 পার্টিকে অ্যারেস্ট করা হয়েছে, Let them- আচ্ছা। একটু ঠান্ডা হইলো, ঠান্ডা তারপরে আমি শিওর আমার ক্লায়েন্টকে আমি মানে মানে এভাবে শক্ত করে বলা উচিত না, আল্লাহর নামে বলছি যে খুব সম্ভব তারা ভালো হয়ে যাবে, ভালো, কালকেই আমি ঠিক। অলরেডি কাজ শুরু করবো। এটা শুরু করবো মানে আমি ওই দিনের জন্য বসে থাকি না, আগেই আমি প্রসিকিউটরদের সাথে কাজটা শুরু করি, জি। গেল। তো যাই হোক, কিন্তু কথা হচ্ছে অনেক সময় দেখবেন প্রথমে ছোট একটা চার্জ দেয়, দিয়ে দেখা গেলো শুরু করে, যখন আমরা কোর্টে যাই তখন গিয়ে দেখা যায় যে মানে হু নোজ কতগুলা অন্য ধারা ইয়ে করে দিচ্ছে, এবং একটা শুরু হয় হয়তো মিসডিমিনার কেস দিয়ে, পরে গিয়ে যে ফেলনি চার্জ হয়ে গেছে। আচ্ছা। তো এই সমস্ত বিভিন্ন কিছু, এই যে বললেন যে অ্যারেস্ট হয় কিনা, পরে কনভিকশন হবে কি হবে পরের কথা, আগে মানে এদেরকে ই করো, মানে নিরস্ত্র করো, মানে মানে কি কি বলে এগুলোকে বাংলা, মানে 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 আমি বাংলায় মানে মনে করতে গেলে তাদেরকে সরি নিবৃত করো, নিবৃত করো, বিরত আমি রাখা। লজ্জিত, মানে বাংলাদেশ থেকে এসে আমি ফুটানি দেখা দিচ্ছি, আমি বাংলা পারি না, এরকম একটা ভাব। না, হতেই পারে, অনেক সময় প্রতিশব্দ মনে আসে না। মানে মানে এটা কিন্তু খুবই লজ্জার একটা কথা, খুব ফুটে না, লজ্জা না, অনেক সময় প্রতিশব্দ মনে আসে না। যাও, তো এখন না মানে বলছি যে বাংলাদেশ থেকে আছে দুদিন না কি ভাবছে কয় অন্য এরকম একটা অবস্থা আর কি। তো যাক, তো এই যে জিনিসটা যেটা বললেন এগুলা হচ্ছে, আপনি ফোনে একটা খারাপ মেসেজ রেখেছেন, এইখানেই একজন আরেকজন এরকম প্রফেশনাল অ্যারেস্ট হয়ে গেছে, মানে ই করেছে, খারাপ ভাষায় মেসেজ রেখেছে, আর যায় কোথায়, ওই পুলিশ কলকুজ ওইটা বাংলায় ট্রান্সলেট, ইংরেজিতে ট্রান্সলেট করেছে, অ্যারেস্ট হয়ে গেছে। এরকমের বহু কিছু আছে, যারা এখানে দেখছেন তারা অনেকেই জানেন, তাদের নিজের ঘরেই এরকম আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তারা জানেন অলরেডি, কিন্তু এগুলো নিয়ে মানুষের সাধারণত কথা বলেন, লজ্জার ব্যাপার, পুলিশ টুলিশ এগুলো নিয়ে, হ্যাঁ, উকিল এগুলা। তো ফলে কিন্তু এগুলো ঘটছে। আপনার ও যেটা বলতেছিলাম ক্রিমিনাল কেসে আপনার বিভিন্ন এলিমেন্ট আছে, তো একটা বড় এলিমেন্ট হচ্ছে মেন্স রেয়া, মিনিং ইন্টেন্টটা। হ্যাঁ, লতে এমন একটু ভাষা টাষা ব্যবহার করে যাতে অন্য কেউ না বুঝতে পারে, মেন্স রেয়া, সোজা ভাষায় বললেই হয় ইন্টেন্ট। মানে আমাদের চিত্রশিল্পীদের মতো ছবি আঁকা, যে বলে যে অ্যাবস্ট্রাক্ট ফর্মে করেছি, যেটা বোঝা যায় না সেটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম, সেরকম। তো ইন্টেন্টটা দেখে পরে গিয়ে যে এখানে তার ইন্টেন্টটা কি ছিল, ওইটা একটা এলিমেন্ট, কিন্তু তারপরও ও পাবলিক পলিসিও এটা ওই সরাসরি ওইটার মধ্যে না থাকলেও যে কোনো ডিসিশন মেকিংয়ে পাবলিক পলিসি ইজ এ কনসার্ন। হ্যাঁ, তো এই যে জিনিসটা মানে কত ধরনের যে কত কিছু হতে পারে। আমার কাছে ওই চায়না টাউনের একেবারে দৌড়ে আসলো, মাছের ব্যবসায়ী দৌড়ে আসলো, মানুষে ওই কাঁকড়া টাকড়া এগুলা নিয়ে যাচ্ছে, নিয়ে কেটে সাথে সাথে পিঠায় পুটায় ওটারে ইটি করে খাচ্ছে, ওটা অসুবিধা নাই। ওই কাঁকড়ার ইসের মধ্যে এনা পানি ছিল না, আচ্ছা, কাঁকড়া যেখানে রাখছে ওখানে এনা পানি ছিল না, মানে ওইখানে কতক্ষণ লাগে গেলে বিক্রি হতে, মানে সেকেন্ডের মধ্যে বিক্রি ওইখানে গেছে, দেখছে, আবার পরের দিন আসছে, কে জানিও তাকে হয়তো ঠিকমতো সার্ভিস দেয় না কিনা কি আয়সা তোরা ধরছে, চাচা তো ইংলিশ বুঝে না, চাইনিজ জানেন, তাড়াতাড়ি ফোন করছে, ভাতিজা দৌড়ে আসছে, তো ধরে দুজনেই ধরে নিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, মানে জাজ পর্যন্ত অবাক হয়ে গেল গা যে কাঁকড়ার মধ্যে পানি না, এই জন্য তা আপনি চিন্তা করে দেখেন, মানে আর এখানে আমরা ঠাট্টা করতেছি না, মানে কত ছোট ছোট ব্যাপার বিষয়গুলো, মানে অ্যানিমেল বড় বড় আকার ধারণ করতে পারে, অমানবিকতা করা হচ্ছে। হ্যাঁ, মানে এগুলো যে অ্যাবিউজ আর কি। হ্যাঁ, মানে এটা নিয়ে মানুষ সেকেন্ডের মধ্যে কেটে কুটে, এবং অ্যাকচুয়ালি ওটা কেনার পরে ওইখানেই তো দিবে, তারপরে ওরা কেটে টেটে ঠিক করে দেয় কি করে না, কিন্তু যখন রাখছে তখন না পানি ছিল না। তো এই যে ব্যাপারটা, হ্যাঁ, তারপরে তাকে ধরা হইলো, মানে আমি তো রেডি ছিলাম, বিকজ এটা ট্রায়াল পর্যন্ত যায় না, কিন্তু গভর্নমেন্ট দেখে তারা জিততে পারবে কিনা, তাহলে তো ধরলাম যে কখন নিল, কখন গিয়ে টেস্ট করলো, তার এই যে মাঝখানে এতক্ষণ কতটুকু পানি দিয়ে রাখছিল, কোন লেভেলে, মানে যখন এটা ভালোভাবে ধরা হইলো তারপরও মানে না, কিন্তু জাজ তার নোটেশনে বললো যে মানে সারপ্রাইজিং যে এই ধরনের পুলিশের মতো কাজ টাজ নাই, সে একটা কাজ পাইলো আর কি, পানি দেয় না ঠিক মতো, অ্যানিমেল অ্যাবিউজ। তো এইভাবে করে বিভিন্ন ছোটোখাটো ব্যাপার যেটা আমরা ভাবতেও পারি না, প্রতিবেশীর সাথে লেগে গেল,
হ্যাঁ, ওই একটা ডাল এদিকে আসছে, হ্যাঁ, গাছের বাংলাদেশের ডাল। মতো করে শুরু করে দিলাম, ডাল আসলো না, ডালটা মানে সে এরকমের অনেক কিছু আছে। তো এই প্রতিবেশীর সাথে গন্ডগোলে অনেক কিছু হয়, ভাড়াটিয়া উঠতেছে না, তারে একটা শিক্ষা দিয়ে দিল, চিন্তা নাই আমার স্বামী অমুক, আমার স্ত্রী অমুক পাওয়ারফুল, এই সেই কি আমার লয়ার আছে, কি আমার ওরকম আমি অমুক নেতা, ওরকমের কিছু। ডেঞ্জারাস, ডেঞ্জারাস। হ্যাঁ, এবং যাদের টেনেন্ট আছে তারা জানে এটা কত ডেঞ্জারাস, বহু ডেঞ্জারাস। আপনার ওইখানেই বসি, পয়সা তো দিচ্ছেন না, থাকতেছে পাইতেছে, সবই চলতেছে, বাড়ি ভাড়া দিচ্ছে না, এরকমের অবস্থা। একবার তো পরে এক বাড়িওয়ালা, আপনারা জানেন এরকম বিখ্যাত কেস ব্রঙ্কসে, মেরেই ফেললো পরে, এখন সে উল্টা এখন বিপদে। হ্যাঁ হ্যাঁ, ওই ভদ্রলোককে মেরে ফেলছে, তার বউ মানে তার বাচ্চা নিয়ে কি করবে ইত্যাদি, ইমোশনাল ব্যাপার। কিন্তু এই যে সে ওইখানে বসে মানে এটা নিয়ে আমি তর্কে যেতে চাচ্ছি না, আমি শুধু বললাম এই ধরনের অনেক কিছু আপাতত মনে হয় যে এটা খুব কিছুই না, হ্যাঁ। কিছুই না, কিন্তু অনেক বড় চলে ঘটনা যায়, হয়ে যেতে পারে। ইমোশনাল হওয়া যাবে না। এই যে ওই ভদ্রলোক মেরে ফেলছে, তার 37 রিজনস আছে তাকে মেরে ফেলার, স্টিল ইটস এ ক্রাইম, ইউ ক্যানট ডু দ্যাট। তো এই যে জিনিসগুলা, এগুলা মানে আমাদেরকে মনে রাখতে হবে, বারবার মনে রাখতে হবে যে একটা কিছু ঘটে যেতে পারে, পুরো জীবন বদলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের অনেকেই ইমিগ্রেশন সিচুয়েশন আছে যারা সিটিজেন না। তো যতক্ষণ পর্যন্ত আপনি সিটিজেন না হবেন, এরকমের বহু ছোট ছোট ঘটনা আছে যার ফলে এমনভাবে কনভিকশনটা হয়, আপনি তো খালি এখান থেকে উদ্ধার পেতে যেতেছেন, যে কোনো ধরনের ডিলে হলেও আপনি ওই জেলে থাকতে চাচ্ছেন না, তাড়াতাড়ি বেড়ে। তো দেখা গেলো এমনভাবে কেসটা শেষ হলো, সে আপনি চিন্তা করলেন না এটার ইমিগ্রেশন কনসিকুয়েন্স কি, এমন একটা ক্রাইমে আপনি পড়লেন এবং সামহাও বেরিয়ে আসলেন যেটার 1 বছর বা তার বেশি জেল হতে পারে, অ্যাকচুয়ালি হয় নাই, তাইলেই আপনি আপনার গ্রিন কার্ড থাকলেও আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে পড়তে পারেন, অ্যাগ্রেভেটেড ফেলোনি হতে পারে। তো এইভাবে করে আপনার ইমিগ্রেশন কনসিকুয়েন্সেস আছে। আপনার লাইসেন্স, আপনি উবার চালান, আপনার ট্যাক্সির লাইসেন্স আছে, সাসপেন্ড হয়ে যাবে, চিন্তা করতে পারেন, আপনার যে কাজ বন্ধ হয়ে যাবে, আপনার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে। হ্যাঁ, আপনি বিভিন্ন প্রফেশনাল লাইসেন্স আছে, ওগুলো সাসপেন্ডেড হয়ে যাবে। তো ফলে এগুলোর ব্যাপারে মানে কোনো অবস্থাতে ইমোশনাল হওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে এই যে আপনাকে এ পর্যন্ত যে 4টা প্রশ্ন করলাম, একটা হয়তো আমরা ধরে নিলাম যে সাধারণ তর্ক বিতর্ক হতে পারে না, হ্যাঁ হ্যাঁ, পারিবারিক ঝগড়া হতে পারে, বা আমরা প্রতিবেশীর সাথে কাটাকাটি বললেন, কথা কাটাকাটি হতে পারে, বা সেটা খুব কম সংখ্যক, কম সময় হয়ে থাকে, বা 2-1 ক্ষেত্রে হয়তো হতে পারে। ট্রামে, বাসে, সাবওয়েতে আমরাও খুব কম চড়তে পারি অনেকে। আমাকে একটু সুযোগ দেন, মানে আমি এইটার ব্যাপারে সাপ্লিমেন্ট করার জন্য। বিশ্বাস করবেন না, মানে আপনারা আমি শিওর জানেন, মানে একটা ইম্পর্টেন্ট জায়গায় কাজ করে এক লোক, আমি ওই কেসটা, মানে দুনিয়া খুব ছোট, তো একটা ইম্পর্টেন্ট জায়গায়, ল এনফোর্সমেন্টের ইম্পর্টেন্ট জায়গায় একটা ইম্পর্টেন্ট পজিশনে কাজ করে, সাবওয়েতে কোন ভদ্রমহিলার সাথে মানে আনওয়ারেন্টেড বা আনওয়ারেন্টেড টাচিং হয়েছে, আচ্ছা, অ্যারেস্টেড হয়ে গেছে। সেটাই আমি বলতে চাইলাম, এই ধরনের ঘটনা গত 1 মাসের মধ্যেই করছে। তো হয়তো সেগুলোর সংখ্যা কম, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে আমাদের সোশ্যাল মিডিয়া, এটা আমাদের হাতে হাতে সবারই এখন আছে, এবং এটা ছাড়া আমাদের ভাত না হলে চলে, কিন্তু এটা ছাড়া চলে না। কিন্তু এইটা যে সব সময় সব ক্ষেত্রে কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা আপনি বললেন। তো এক্ষেত্রে যারা আমরা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, এটার ইউজার যারা আছে, তাদেরকে আপনি প্রো টিপ হিসেবে কি বলবেন? প্রো টিপ হচ্ছে, এটা শুধু ওই যে ইসের দোষ না, সোশ্যাল মিডিয়ার প্রথম কথা না, আপনার এই যে এখানে একটা টিপ দেয়, মানে লিখলেন, ওই টিপটা দিবেন না, তার আগে আরেকবার পড়বেন কি লিখতেছেন। এর মধ্যে একটা কুলিং অফ পিরিয়ড থাকে, ওর মধ্যে ইউ উইল কাম টু সেন্সেস দ্যাট ইউ আর নট ডুইং দিস। আচ্ছা, তো প্রবলেম হচ্ছে এগুলো এখন বাড়তেছে এই কারণে, আগে ছিল ওই সে টাইপরাইটার গেল, কম্পিউটার আসলো, সেটাও ঘরের মধ্যে, অফিসের মধ্যে বড় গেল, তারপরে আসলো এখন ল্যাপটপ সাথেই থাকে, সেটাও লাগে না, এইটার মধ্যে এগুলো করা যায়। তো সবই লিখবেন, কিন্তু ওই টিপটা দিবেন না, তারপরে ক্লিকটা না করা, যেটা আপনি বলছেন যে ইন্টারনেটে পড়বেন। আচ্ছা, আমরা পড়িও না, এমনকি এমনও হইতে পারে যে আপনি চান নাই,
এমন সব শব্দ ওখানে আছে, চলে কিন্তু গেল, আপনি- ওটা ভুলে ওইভাবে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। চলে গিয়ে এমন সব অর্থ হলো, সেখান থেকে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাইট। ফলে ওই যে টিপ দেওয়াটা, মানে এন্টার করা, আমিও ইংলিশটা টুটাল জানি, মানে আমি সোজা ভাষায়ও ওই টিপটা দিবেন না, আচ্ছা, সোজা কথা। তো তার মানে যেটা হলো যে ইন্টারনেটে প্রতিটি ক্লিক এবং শব্দ একটা স্থায়ী প্রমাণ বা ডিজিটাল ফুটপ্রিন্ট হিসেবে এটি ব্যবহার হয়ে থাকে, এবং এটা অনেকের জন্যই খারাপ ব্যবহার হতে পারে। আমাদের নিউ ইয়র্কে ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি রোড রেস যেটাকে আমরা বলি, গাড়ি চালাতে গিয়ে ছোট একটা তর্ক হচ্ছে, হর্ন দেওয়া হচ্ছে, হাতের ইশারা কিংবা গাড়ি থামিয়ে কথা বলা, কখন সেটা এই ধরনের কাজগুলো কখন অ্যাসল্ট, হ্যারাসমেন্ট বা ডিসঅর্ডারলি কন্ডাক্ট রূপ নিতে পারে? ব্যাপারটা হচ্ছে ওইটা বাই ইটসেলফই তো একটা প্রবলেম গেল। তারপরে ওইখানেই থেমে থাকে না, নামলো, মানে একটা মেনাসিং ওয়েতে কথাবার্তা বললো, কি একটা সাইন দেখালো, কি এগুলা করতে গিয়ে একটা বিপদেই পড়ে যায়। তো ওখান থেকে এই জিনিসটা হতে পারে, অ্যাসল্ট হতে পারে। মানে এই ধরনের বিভিন্ন মানে ছোট ছোট ধারা বা মানে এটার মানে উপধারা এগুলো আছে, যেগুলোতে সামহাও আপনাকে ফেলা যায়। আচ্ছা, হ্যাঁ, তো এই জিনিসটা হতে পারে। তারপরে এই যে আপনি যেটা বললেন, যিনি হয়তো প্রথম আসছেন এই দেশে, খুব সাবধানে থাকেন, কাগজপত্র ঠিকঠাক করলে, ডিটি করলেন, তার বাচ্চারা তো কিছুই বুঝলো না, বা দেশে থেকে আসলো, তার তো জানলো না যে বাপে কীভাবে করে বা মায়ে কীভাবে করে কাগজপত্র করছে। সে তো মানে আমেরিকা, দেশে থেকেই আমেরিকাতে থাকে এরকম একটা ভাব। আসলো, জোরে গাড়ি চালায়, তারপরে এর সাথে ওর সাথে খুব ডিয়ারিংভাবে কথাবার্তা বলে, এই কথা বললো কেন, তার লেগে গেল, স্কুলে যায়, সেখানে লাগতে পারে, গাড়িতে লাগতে পারে, তারপরে কে জানে বলে যে ওই এটা সেটা খেয়ে গাড়ি চালাতে পারে। হ্যাঁ, তো তখন ওই বা জোরে গাড়ি চালালো, পুলিশ থামালো, দেখা গেল যে তার মানে নিঃশ্বাসের সাথে অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে। তো এই রকমের একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, ইমোশনালি এরকম বহু কিছু হতে পারে। আচ্ছা, তারপর অনেক সময় হয়তো একটা চর কেউ দিল না, ঘুষি এইভাবে দিল না, এইভাবে একটা ধাক্কা দিল, এইরকম একটা ধাক্কা যে আমি তো ঘুষি দিই নেই, আমি জাস্ট তাকে এরকম ধাক্কা দিয়েছি, এনা ফোর্সেবল টাচিং হয়ে গেল, আনওয়ান্টেড টাচিং হয়ে গেল, আচ্ছা, ক্রিমিনাল কেস। ঠিক আছে, আচ্ছা। তারপরে একটা বড় অংশ ওই চুরি করে, সোজা বাংলায় দোকানে যায়, চুরি করে, মানে এটা খুব দুঃখজনক ব্যাপার। আমি এমন না যে না এখন তো আমরা দেখি সিবিএস বা অন্যান্য তালা দেওয়া থাকে সবকিছু, আগে কয়েক বছর আগেও এতটা দেখি। তো ফলে আপনার মানে কি বলবো, চুরি করে তারপরে না দিয়ে বেরিয়ে আসে। একটা তো আছে কিছু ভুল হয়, আমারই ক্লায়েন্টের এরকম হয়েছে, সে তো ইসের মধ্যে দিয়ে গেছে, সবগুলো শার্টই সে দিয়েছে, ওরা চার্জ করেছে, এই করেছে, যাতে সময় একটার মধ্যে খুলে নেয়। এটা ক্যাশিয়ারের প্রবলেম, হ্যাঁ হ্যাঁ, তার তো প্রবলেম না, সে সব কিছু দিয়েই গেছে ওই ব্যাগের মধ্যেই, ওইটার মধ্যে, সে তো ওরাই তো ব্যাগ করে দিয়ে ওখানে ধরা পড়ছে, ক্রিমিনাল কেস। আচ্ছা, অন্য লয়ার এটা করতেছেন, তারা আবার আমাদেরকে, মানে আমি ওই কেসটা ফর সাম রিজন আমি পাইনি, আরেক, তো আমি জানতাম না, সে গেল, তখন ওরা আবার আমাদের কাছে লেখে, আমরা আবার মেমোরেন্ডাম অফ ল দেই যে এইটা এইভাবে করে যদি প্রি বার্গেনটা করা হয় তাহলে তার এই প্রবলেম হয় না, ওইভাবে করে তারা এই করে। তো এইরকম একটা, এখনো যদি কোনো জাজ, মানে হি অর শি ডাজন্ট হ্যাভ টু কেয়ার যে সে কি সাদা চামড়া না কালো চামড়া নাকি, প্রত্যেককে ইমিগ্রেশন কনসিকুয়েন্স সম্পর্কে ওয়ার্নিং দিয়ে তারপরে করে, বলে যে তুমি জেনে শুনে এটা করতেছো কিনা, তুমি জানো যে এটার জন্য তুমি যদি সিটিজেন না হও তোমার এনে প্রবলেম হতে পারে, এটা না করলে স্মেল প্র্যাকটিস। আরও প্রশ্ন আপনাকে করবে এইসব ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো আমরা জানি না, কিন্তু সমস্যা হতে পারে। তবে অনেকক্ষণ ধরে দর্শক অপেক্ষা করছে, তাদের ফোনগুলো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালাম, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি কি স্পিকারে দিয়ে, ফোনের স্পিকারে দিয়ে কথা বলছেন? স্পিকারটি বন্ধ করুন দয়া করে। এখন বোঝা যাচ্ছে? জি, আচ্ছা, কিছুটা বোঝা, বলুন। আচ্ছা, না, শোনা যাচ্ছে না, না শুনতেই পাচ্ছি না, বাড়ি খাচ্ছে। আপনি কি ব্লুটুথ দিয়ে কথা বলছেন? ব্লুটুথটা কান থেকে খুলে ফেলুন, এমনি মোবাইলটা কানে নিয়ে কথা বলুন, ব্লুটুথ খুলে ফেলুন। এখন জি,
আচ্ছা, আমার I-751 7 মাস হয়তো প্রসেসিং চলতেছে। জি। তো এখন এটা কি যত দেখতেছে যে 1 থেকে 1.5 বছর সময় লাগে, তা আমি কি এটার সাথে একসাথে কি N400 সিটিজেনের পরীক্ষা দিলে কি এটা কি সহজ হবে, নাকি এটা তারা অনেক হার্ড কোশ্চেন করতে পারে, নাকি আমি এটার জন্য ওয়েট করবো অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজানুর থ্যাংক রহমান। ইউ। আপনি যতই আপনার যদি সময় হয়, যেমন 5 বছর কি 3 বছর যেভাবে করে এটা হয়, বা 3 বছরই হওয়ার কথা আছে, আপনি ওটা ফাইল করতে কোনো অসুবিধা নাই, কিন্তু ওটা অ্যাডজুডিকেটেড হবে না N400 এর যেই মানে সিটিজেনশিপ মানে ন্যাচারালাইজেশনের যে ব্যাপারটা। তো ফলে ওটা করে আলাদা কোনো লাভ হচ্ছে না। আপনি করতেই পারেন, কিন্তু এটা অ্যাডজুডিকেটেড হবে না। প্রথমে আপনার 751টা হতে হবে। আর 7 মাস গেছে, এটা এমন কোনো টাইম না। মানে আমি বলছি না যে 7 মাসে হয়ে যাওয়া উচিত না, হতেই পারতো, কিন্তু হয় না অবস্থাটা। তাহলে সেক্ষেত্রে উনি কি এই N400টা এখন না করাই তার জন্য ভালো হবে? মানে করা না করা সমানই ব্যাপার। এগুলো কথা অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। রানা ভাই, ওনার কথা আমার ভালো লাগে, উনি অনেক ভালো মানুষ, ওনার কথাবার্তা সব সোজা সাপটা বলেন, জি, পুতু করে কোনো কথা বলেন না, এই জন্য তাকে ভালো লাগে। Thank you. তো আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার ওয়াইফের কেসটা কোর্টে গেছে। জি। তো আমার ওয়াইফ হচ্ছে মেইন অ্যাপ্লিক্যান্ট, সাথে আমরাও আছি ফ্যামিলি সহ। এখন বর্তমানে কোর্টের মানে হিয়ারিং এর কি কোনো ঝামেলা হচ্ছে, বা আইসি কোনো ডিটেনশন করে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। এটাই প্রশ্ন আপনার? আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? না, আমার প্রশ্ন নাই, কিন্তু ওনাকে মানে আমার সালাম দেওয়া উচিত, কারণ যে আপনাকে- সাধারণত আমাকে কেউ পছন্দ করে না, সঞ্চালক মহোদয় পছন্দ করে না আমাকে। ঠিক বললেন না, ঠিক বললেন না। সাবধান করে দেওয়া যে আপনি একটু ভদ্রভাবে কথা বলবেন, হ্যাঁ, একটু মোলায়েম সুরে কথা বলবেন। যাই হোক, সেখানে এই মোলায়েম না হলেও যে উনি ভদ্রতা করে বলতেছেন যে আমার ওনার ভালো লাগে, এই জন্য আমরা ওই যে আমরা কি যেন বলে আপনি যে, যাই হোক, তো আপনি আমার সালাম গ্রহণ করুন বা শুভেচ্ছা গ্রহণ করুন। আচ্ছা, না কোনো সমস্যা নাই, মাস্টার হিয়ারিং থাকবে কি ইন্ডিভিজুয়াল হিয়ারিং থাকবে, এবং আপনি যাবেন, এবং সেটা যদি অ্যালাউড হয় যে আপনি অ্যাটর্নির অফিসে বসে মানে ওয়েবএক্সের মাধ্যমে করতে হবে পারবেন, তাইলে সেটা যাবেন। আর না হলে আপনাকে যদি যেতে বলা হয় আপনি যাবেন। আর মানে যেভাবেই হোক, অনলাইনেই হোক আর ফিজিক্যালি ইন পার্সন হোক, আপনি ওটা অ্যাটেন্ড না করলে অটোমেটিক ডিপোর্টেশন অর্ডার হয়ে যাবে, সেটা মাস্টার হিয়ারিংই হোক আর ইন্ডিভিজুয়াল হিয়ারিং মেরিট হিয়ারিংই হোক, মেইন ট্রায়ালই হোক। তো ফলে না, এগুলা কোনো চোখে কানে এগুলা করবেন না, আপনি আপনার কেস নিয়ে চিন্তা করেন। এবং এটা জয়েন্ট প্রজেক্ট, যদিও ম্যাডাম হচ্ছে মেইন পার্সন মানে লিড অ্যাপ্লিকেন্ট, আপনি ডেরিভেটিভ, ডাজেন্ট ম্যাটার, এটা পুরা পরিবার সবাই মিলে কষ্ট করে সুন্দর করে আপনি যে স্টেটমেন্টটা লিখেছেন, যেই মানে সেটাকে যদি আপডেট করতে হয়, আপনার যদি নতুন কোনো ইস্যু থাকে, যত কিছু করতে ওগুলো করে ওই অনুযায়ী তারপরে বিভিন্ন এভিডেন্স আনবেন। মনে রাখবেন, ওই দিন নিয়ে গেলে এগুলো হবে না, আপনি অন্তত 3 মাস আগে হিয়ারিংয়ের, হ্যাঁ, আপনার সমস্ত কিছু একসাথে করে, আমি শিওর আপনার অ্যাটর্নি আপনাকে এটা বলবে কি করতে হবে, ওগুলা করে, যাতে তারা ওগুলো আবার প্রসেস করে ওটার উপরে, যেমন আমি ওইটার উপরে বেশি করে একটা ব্রিফও লিখি, যে কেন তার মানে যে রিলিফ অ্যাপ্লিকেশনটা পাওয়া উচিত, কেন তার ডিপোর্টেশন হওয়া উচিত না, ইত্যাদি গেল। তারপর আবার আরেক সমস্যা আছে, যে ওই যে যদি 23 সালের মানে মে মাসের পরে যারা আসে কিন্তু ইলিগালি আসছে, তাদের জন্য আবার কোনো অ্যাসাইলামই কনসিডার করা হয় না, হ্যাঁ, ওই সিএলপি বার নামে একটা জিনিস আছে, ওইটাও আবার রিবাটলের জন্য একটা মেমোরেন্ডাম দেওয়া উচিত, দিলে ভালো হয়, আমি যেটা করি। তো ফলে আপনি এগুলার উপরে কাজ করেন, ওই গেলে কি হবে, আপনি তো অলরেডি ডিপোর্টেশন প্রসিডিংসে আছেনই, এর চেয়ে আর বিপদ কি আর হইতে পারে, হ্যাঁ। সুতরাং ওগুলা চিন্তা করবেন না, আপনি কেসটা জিতার ব্যাপারে চিন্তা করেন। আর আপনি এটা চিন্তা করবেন যে এইটা ওই জাজ কেমন, ওই লয়ার কেমন, গভর্নমেন্ট লয়ার কেমন, এগুলা চিন্তা করবেন না, তারা প্রত্যেকেই সকল খারাপ, তারা চায় আপনারা এই দেশ থেকে চলে যান, এটা তাদের কাজ। আর সবচেয়ে বেশি ভয়ে আছে, আমি এটা আগেও বলেছি, জাজরা, তারা আপনাকে কিছু দিতে চাইলেও দিতে পারতেছে না, কারণ তাদের নিজেদের চাকরি চলে যাচ্ছে। রিসেন্টলি প্রায় 100 ইমিগ্রেশন যাদের চাকরি চলে গেছে, যারা সকল ভালো মানুষ ইত্যাদি,
এইরকম অবস্থা। ফলে তারা চাইলেও কিছু করতে হতো। গভর্নমেন্ট লয়াররা তারা যদি ভালো হয় অটোমেটিক আপিলে চলে যাচ্ছে যদি কেস আপনি জিতে যান। ফলে আপনাকে এখানে মানে ওই ভিক্ষা চায়া নিবেন না, কায়রা নিবেন। ওই যে কোন ছবি ছুটির ঘটনা আর কি না, আমার নাম অমুক, আমি চায়া লই না, আমি কায়রা লই, এইভাবে করে কাজ টাজ করবেন। এখানে আপনাকে কেউ দিবে না, আপনি নিয়ে নিতে হবে। ধন্যবাদ। তো অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আরও একজন দর্শক আছে, তবে তার আগে একটা প্রশ্ন আমার হাতে এসেছে বা আমাকে ডাকে পাঠিয়েছে, সেটি একটু আপনি বলতে চাই, যেহেতু অনেক আশা করে আমার কাছে পাঠিয়েছেন। তিনি বলছেন যে কোনো ভিকটিম বা অপরাধী, আমরা তো অপরাধী আগেই বলতে পারি না, কোনো দায় স্বীকার না করে 1 বছরের যদি অর্ডার অফ প্রোটেকশন গ্রহণ করে, তাহলে এই যে অর্ডার অফ প্রোটেকশন গ্রহণ করে এটার অর্থটা কি সেটু জানতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে এটা গ্রহণ করার কোনো ব্যাপার নাই। আচ্ছা। এটা কোর্ট যখন ফাইন্ডিংস দিবে তা মানে এটা কি ক্রিমিনাল কোর্টে না ক্রিমিনাল বা ফ্যামিলি কোর্টে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের কথা মধ্যে। হচ্ছে যে এটা মানে প্রথমে হচ্ছে আগে ডিসাইড করবে মেইন কেসের মেরিটটার উপর ভিত্তি করে এটা করবে। ওইটার পার্ট হিসাবে আপনার 1 বছর 2 বছর, আমি সেদিন পেলাম 3 মাস, হ্যাঁ, এরকমের বিভিন্ন মেয়াদের এরকম অর্ডার অফ প্রোটেকশন দিতে পারে। এটা আপনার চাওয়া চাইরই কোনো ব্যাপার নেই। এটা আপনাকে দিবে এবং আপনাকে মানতে হবে। না মানবেন সরাসরি অ্যারেস্টেড হবেন। এবং সেটা যেটা ডিল করা উচিত যে আপনার এখন এটা পেন্ডিং থাকুক, আমি যেটা করাই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাস আছে, যে আপনি প্রতি সপ্তাহে ক্লাসে যাবেন, করে আবার মাঝে মাঝে ওই টিচার এসে জাজকে রিপোর্ট দিতে হয়, মানে আবার কিছু কিছু হিয়ারিং হয় যে সে কেমন করতেছে, যাচ্ছে কি না ঠিক মতো। ওটা যাওয়ার পরে তারপরে ওই উঠায় দেয়, মানে অর্ডার অফ প্রোটেকশন উঠায় দেয়, অথবা রেস্ট্রিক্টেড অর্ডার অফ প্রোটেকশনে যায়, মানে একসাথে থাকবে, হ্যাঁ, কিন্তু কেউ কাউরে বকাঝকা করবে না, ইত্যাদি করবে না। তো ফলে এইখানে এটা আপনার উপরে না, কিন্তু তারপরও আপনার লয়ারও তো এইটাতে যেতে পারে যে আমি কিছু ক্লাস করি, মানে এই ধরনের কিছু করি, যাতে করে আমার বা আদার যে সমস্ত ইকুইটিজ আছে, বাচ্চা আছে, থিংস লাইক দ্যাট, তো ওগুলোর কারণে হয়তো আপনাকে কমিয়ে দিতে পারে, বাড়াইয়া দিতে পারে, ফুল অর্ডার অফ প্রোটেকশন থাকতে পারে, রেস্ট্রিক্টেড অর্ডার অফ প্রোটেকশন আছে। এটা কোর্টের উপরে নির্ভর করে, আপনার উপরে না। তাহলে এক্ষেত্রে যদি সোশ্যাল সার্ভিস যদি ট্রায়ালের আগেই বিবাদীর বিরুদ্ধে মামলা তুলে নেয়, তবে আদালত কি সেক্ষেত্রে অর্ডার অফ প্রোটেকশন কি বাতিল করতে পারে বা বাতিল করবে? ডেফিনেটলি, মানে এটা প্রসিকিউশন, এটা সোশ্যাল সার্ভিস বা যদি পুলিশ হয়, মানে ক্রিমিনাল কেসে পুলিশ, এরকম যদি ব্যাপার হয়, তারা কেসটা প্রথমে তো শুরু করলো, কিন্তু এটা আলটিমেটলি প্রসিকিউটরের কাছে যায়, যে লয়াররা থাকে, হ্যাঁ, মানে তারা এই কেসটা কিভাবে ফ্যাশন করবে, কিভাবে এটা মানে কোর্টে যাওয়ার আগেই বা যে কোনো সময় তারা কেসটা মানে উইথড্র করে নিতে পারে, যে আমরা এটা প্রসিড করব না। এটা তারা প্রসিকিউটর ডিসক্রিপশনের মাধ্যমে এটা করতে পারে, যেটাই আমি এই সামনে একটা কেস আছে, এটার জন্য আগে আমি করতেছি বা নিউ জার্সিতে এরকমই করেছি, যাদের সাথে ডিল করে, মানে এরকম এইটা ওই লয়ারের সাথে, মানে সোশ্যাল সার্ভিস তারা রেকমেন্ডেশন দেয়, তাদের ফাইন্ডিংস দেয়, কিন্তু তার ভিত্তিতে ওদের যে লয়ার থাকে তারা এই কেসটা কিভাবে প্রসিড করবে সেভাবে করবে। আর একটা প্রশ্ন ওনার আছে, যে যদি কেউ চাপের মুখে পড়ে কোনো আদেশে রাজি হয়ে থাকে, তবে কি মামলাটি আবার রিওপেন করা সম্ভব? যে কোনো রায় দেওয়ার আগে জাজরা জিজ্ঞেস করে তুমি কি ইভেন এমন কোনো ওষুধ খেয়েছো কি না, হ্যাঁ, যার ফলে তোমার মানে সজ্ঞানে তুমি এখন নাই, অসুস্থ আছো, তুমি কি এই রায়টা বুঝেছো কি না, মানে এই প্রসপেক্টিভ যে রায়টা হবে, এবং এটাতে কি তোমার জেনে শুনে, হ্যাঁ, এটা কি তুমি বুঝেছো কিনা এবং রাজি আছো কিনা, এটা কি তোমাকে বোঝানো হয়েছে কিনা, তুমি কি জানো যে তোমার রাইট আছে এগুলো না নিয়ে পুরোপুরি ট্রায়ালে যাওয়ার, মানে ম্যাক্সিমাম কেস তো ওই 2 পার্টি মিলে, 2 লয়ারে মিলে ব্যবস্থা করে, নট 2 ফ্যামিলিতে মিলে, মনে রাখতে হবে এটা। সেদিন একটা প্রশ্ন করতেছিল গেল, তো মানে এইরকমের একটা ব্যাপার আছে যে এমন কোনো ইভেন সে শারীরিক মানসিকভাবে আছে কিনা যে সজ্ঞানে সে ডিসিশন করতে পারতেছে না, তার ট্রায়ালের রাইট আছে এবং সে এটা রাইটটা গিভ আপ করতেছে এটা নিলে, তখন সে যদি সজ্ঞানে না নেয় সে বলবে তাকে, কিন্তু সে যদি দোষী সাব্যস্ত হয় ট্রায়ালের মাধ্যমে, তখন এটা তার চাপের কিছু নাই, এটা যা দিতে হবে তার মানতে হবে।
সে আপিল করতে পারে, আপিল করতে পারে। রিওপেন করতে পারবে না, আপিল না করতে না, পারবে। প্লাস রিওপেন তো আছেই, আচ্ছা। কিন্তু কথা হচ্ছে প্রথম কাজ হচ্ছে ওইটা হইলে 30 দিনের মধ্যে সে আপিল করবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা একটু সময় কম, আমরা একটু দর্শকের কাছে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমি ওই যে অ্যাসাইলাম শিকার। জি। তো আমার হয়ে গেছে, আমার ছেলের পরপর 2 বার হয়েছে। তো লাস্ট টাইম ইন্টারভিউর সময় ওকে বললো যে ওকে ডাক্তার দেখাইতে হবে, ও সবকিছু ঠিক মতো বুঝাইতে পারে না, লার্নিং ডিসেবিলিটি আছে। হ্যাঁ, ওইটা নাই। তো ডাক্তারকে দেখাইয়া একটা ডাক্তারের একটা অ্যানালাইসিস রিপোর্ট দিতে হবে। তো আমার তো ইন্স্যুরেন্স নাই। হ্যাঁ, কিন্তু আমি ওই ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি, এটার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আছে, ওইটা দেখি আমি ইন্স্যুরেন্স করতে পারবো কিনা। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। এটা ডাক্তারের সাথে আপনার বোঝাপড়া, যেই প্রফেশনাল এর কাছে আপনি গেলেন, উনি কোন ধরনের মানে পরিস্থিতিতে কোন ধরনেরই করে উনি বলতে পারবে। আমি সরি যে আমি এটার উত্তর দিতে পারবো না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করি এইটুকু, এর বেশি হয়তো এনার পক্ষে বলা সম্ভবপর হচ্ছে না। তারপরেও আপনি যেভাবে পরামর্শ দিল সেভাবে যদি ডাক্তারের সঙ্গে ওই যে প্রফেশনাল যিনি আছেন, দ্যাটস দ্য বিগিনিং। তারপরে উনি ন্যাচারালি, যেমন আমাদের কাছে পয়সানাকে অনেক ফ্রি লয়ার আছে, ওনারা যেতে পারেন, এই ধরনের বিভিন্ন রকমের পাওয়া যায় এরকমের, আমরা যেমন ওইটা বলতে পারি। ওই যে ফিজিশিয়ান আছেন উনি হয়তো বলতে পারবেন যে কোথায় ফ্রি, এরকম নিশ্চয়ই আছে, অনেক জায়গায় আছে যে ফ্রি সার্ভিস, কম পয়সায় সার্ভিস, এবং এগুলো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। এই মুহূর্তে আমার কাছে ওরকম কোনো লিস্ট নেই। হ্যাঁ, যারা এফোর্ড করতে পারবে না তাদের জন্য ব্যবস্থা থাকার কথা, ডক্টরস উইদাউট বর্ডার্স বা বিভিন্ন কিছু এরকমের আছে ব্যবস্থা। ওই একজন এই লাইনের প্রফেশনাল যদি বলেন সেটা মোর অ্যাকুরেট হবে, সেটা যাওয়াই ভালো। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আমাদের হাতে সময় নেই, সময়ের দরিদ্রে বাধার সময় সীমানো টপকানো কঠিন, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য, আরো অনেক প্রশ্ন আমার কাছে ছিল, ছোটখাটো অনেক বিষয় জানা ছিল, হয়তো আর অন্য একদিন জানবো। তবে আজকে যেটুকু আমরা বলতে পারি, কোনো এরকমের বিপদে পড়লে আপনাদের উচিত হবে না, শুধু বললাম না, ইউ মাস্ট নট টক, মানে আদার দেন বিং জেন্টল, আই নিড মাই লয়ার। এটা যদি না করেন আপনারা ভুল করবেন। আপনাকে ফোন করে বললো তুমি একদিন থানাতে আসো, আপনি লয়ার ছাড়া যাবেন না। হ্যাঁ, আমি নিজে একজন লয়ার, আমার কাছে আপনি আসলে আমি কিছু পয়সা টয়সা কামাই, ফলে আমার হয়তো মোটিভেশনটা আপনি এইভাবে দেখতে পারেন। বাট নো, আপনি আমার কাছে আসার দরকার নেই। যেই লয়ারকে আপনার পছন্দ, আপনি লয়ার ছাড়া পুলিশের সাথে ডিল করবেন না। এটাই হলো মূল প্লিজ, সর্বনাশ হয়ে যাবে। ধন্যবাদ। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা বৃদ্ধ এবং প্রাণিত। যারা মীর মিজানুর রহমান, আর যদি ছোট্ট একটু কিছু বলতে চান, নাকি শুধু ধন্যবাদ দিয়ে শেষ করতে চান? আমরা সবার ভালো চাই এবং দোয়া করি এবং একজনকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, যেহেতু সময় কম, আপনারা ভালো থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে কথা বলেছি, যে বিষয়গুলো আমরা হয়তো মাথায় আনি না, মগজেও আনি না, কিন্তু সেগুলো অনেক বড় অপরাধ হয়ে থাকে এবং সেক্ষেত্রে আমরা গ্রেপ্তার হতে পারি, হাতে হাত করা পড়তে পারে। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকি। আশা করি আজকের অনুষ্ঠানে আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।